রাজপুরের সবচেয়ে ধনী সম্ভ্রান্ত পরিবারের ছেলের আজ বিয়ে। সারা বাড়ি সেই জন্য সেজে উঠেছে বিয়ের আমেজে। এই বিয়েতে যেন বিষাদের সুর বাজছে, কারণ 22 বছর বয়সে আমার বিয়েটা জোর করেই হয়েছিল। ইনি আমার স্বামী রাজীব, রাজপুরের সব থেকে ধনী ব্যক্তি। কিন্তু এই জোর করে বিয়ে আমার বাবা মা দেননি, কারণ আমি তো আজ পর্যন্ত আমার বাবা মাকে চোখেই দেখিনি। আমার সাথে এই জোর করে বিয়ে আমার স্বামী রাজীব নিজেই করেছিল। তাহলে চলুন দর্শক বন্ধুরা, এই বিয়েটা কেন রাজীব আমার সাথে জোর করে করলো, আর রাজীবই বা কে, এটা জানতে হলে আমার গল্পটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এই গল্পটা আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন বাকি অংশটা দেখে নেওয়া যাক। আমি ঈশা, সিএনজিভি কলেজে 3rd ইয়ারের স্টুডেন্ট। 3rd ইয়ার সেমিস্টারে কলেজের পরীক্ষার ছুটির পর আমার বেস্ট ফ্রেন্ড নিশার বাড়িতে ঘুরতে গেছিলাম, এবং সেই সময় নিশার বাড়িতে নিশার ভাই রাজীবের বিয়ে ছিল। রাজীব শহরের সব থেকে বড় বিজনেসম্যান, এবং রাজীব দেখতে ছিল খুবই স্মার্ট। এবং নিশার বাড়িতে, এমনকি পুরো শহরে সবাই রাজীবকে দেখে ভয় ভয় থাকতো। আমার তো ওকে দেখে এত ভয় লাগতো যে যখনই নিশার ঘরে রাজীবের কোনো ছবিও আমি দেখতাম, আমি ভয়ে কাঁপতাম। আমি রাজীবকে শুধু একবার ছবিতে দেখেছিলাম, কিন্তু ওর চোখের দৃষ্টি দেখে কেমন একটা অস্থির অস্থির লাগছিল। রাজীবের বিয়ে শহরের সব থেকে বড় বিজনেসম্যানের মেয়ে নিকিতার সাথে হবার কথা ছিল। বিয়ে বাড়িতেই হচ্ছিল এবং সবাই তার প্রস্তুতি নিচ্ছিল। বিয়ের দিন যখন নিকিতা ও রাজীব মণ্ডপে বসেছিল, তখন হঠাৎ করে পুরো ঘরের কারেন্ট অফ হয়ে গেল। তারপর একটা এমন ঘটনা ঘটলো যে বিয়ে বাড়িতে উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল। রাজীব নিকিতার হাত ধরে মণ্ডপ থেকে উঠে নিকিতা ও নিকিতার বাবাকে ঘরের বাইরে বের করে দিল, এবং জোর করে আমার হাত ধরে বিয়ের মণ্ডপে নিয়ে গেল এবং আমার সাথে বিয়ে করলো। এই বিয়ে বন্ধ করার ক্ষমতা রাজীবের গোটা পরিবার, এমনকি আমারও ছিল না। যে মানুষের শুধুমাত্র গলার আওয়াজ, তার ছবি দেখেই আমি ভয়ে শিউরে উঠতাম, সেই মানুষ আজ আমার স্বামী। যখন বিয়ের পর আমাকে রাজীবের ঘরে পাঠানো হলো, তখন রাজীব আমাকে এমন কিছু বলল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। রাজীব আমাকে বলল, তোমাকে বিয়ে করার জন্য আমি জন্মান্তর ধরে অপেক্ষা করছি, শুধুমাত্র তোমাকে বিয়ের জন্য। বিয়ের 1 মাস হয়ে গেছে। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রতি রাতে আমাদের বেডরুমের সাথে অ্যাটাচড স্টাডি রুমে চলে যেত, এবং রাতে কখনোই ঘরে আসতো না, যার জন্য আমি খুশি খুশিই ছিলাম। প্রথম কিছু মনে না হলেও পরে আমার বেশ সন্দেহ হতে লাগলো। নানান রকম প্রশ্ন মনে আসতে লাগলো। রাজীব প্রতি রাতে কোথায় চলে যায়? বিয়ে বলেছিল ও নাকি আমাকে বিয়ে করবে বলে জন্মান্তর ধরে অপেক্ষা করছে। এই কথার মানে কি আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি মনে মনে ঠিক করলাম যে আজ রাজীব যখন চলে যাবে তখন আমি ওর পিছু নেব। সকাল থেকে ক্রমশ রাত হয়ে এলো, তারপর এলো সেই মুহূর্ত। রাজীব প্রতিদিনের মতো আজও স্টাডি রুমে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। আমি আস্তে আস্তে উঠে গিয়ে লাইব্রেরি রুমের দরজার ফাঁক দিয়ে ভিতরে কিছু দেখার চেষ্টা করলাম। তারপর যা দেখলাম, আমি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম রাজীব একটা ছোট্ট কলসির মধ্যে ঢুকে যাচ্ছে। এটা দেখার পর আমি সাথে সাথেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। পরদিন সকালে আমার রাতের কথা আবছা আবছা মনে পড়ল।
এবং আমার গা শিউরে উঠল। আমি ভাবলাম আজ সকালে একবার স্টাডি রুমে গিয়ে দেখব। আর সকাল হলেই রাজীবের বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতো। আর আমি কখনোই রাজীবকে সকালে দেখিনি। আমি ভাবতাম ও হয়তো অনেক সকালে অফিস বেরিয়ে যায়। সকালে আমি স্টাডি রুমে ঢুকলাম এবং প্রথমে কিছুই দেখতে পেলাম না। তারপর হঠাৎ টেবিলের উপর একটা ডায়েরি চোখে পড়লো। আমি ডায়েরিটা হাতে নিয়ে পড়তে থাকলাম। প্রিয় শালিনী, আমি জানি তুমি খুব অবাক হচ্ছ। এই জন্মে তো তুমি ঈশা, কিন্তু তুমি শুধু আমার শালিনী। বহু যুগ আগে আমি তোমায় নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। তুমিও আমায় ভালোবাসতে, কিন্তু আজ কেন জানি না তুমি আমায় চিনতে। দীর্ঘ 5 বছর প্রেম করার পর আমরা বিয়ে করব বলে ঠিক করি। তুমি খুব বই পড়তে ভালোবাসতে। আমায় বলেছিলে বিয়ের উপহার হিসেবে তোমার কোনো সোনা গয়না চাই না, আমি যেন তোমায় শুধু বই উপহার দিই। তাই আমি তোমার পছন্দ মতোই এই পুরো লাইব্রেরিটা বানিয়েছি। এই ঘরটাও আর এই বাড়ির প্রত্যেকটা জিনিস তোমার পছন্দ মতোই ছিল। অবশেষে এলো সেই বিয়ের দিন।